থিওরি অফ কম্পিটিশনের সবচেয়ে এখন পর্যন্ত আমার চোখে পড়েছে সবচেয়ে সহজ বইটা তোমাদের লাইব্রেরিতে আছে, ফরচুনেটলি। এটা হচ্ছে মাইকেল সিপসারের খুব সম্ভব ইন্ট্রোডাকশন টু থিওরি অফ কম্পিউটিং এরকম, হ্যাঁ, উপরে লেনার্দো দা ভিঞ্চির একটা প্লেনের ছবির মতো এরকম আছে একটা, ঠিক আছে। সো ইবুকও পাওয়া যাবে, হ্যাঁ, আর আমিও দিয়ে দিব ইবুকটা, আমিও দিয়ে দিব। এখন জিনিসটা হচ্ছে প্ল্যান ইয়োর সেলফ। প্রথম কথা হচ্ছে এই কোর্সটার কগনিটিভ লোড অনেক বেশি। মনে পড়ে কগনিটিভ লোডের কথা? আমি গত আমাদের আর্টস অফ প্রেজেন্টেশনের প্রথম অথবা সেকেন্ড ক্লাসে বলেছিলাম। কগনিটিভ লোড হচ্ছে বেসিক্যালি আমরা যখন বুদ্ধি ব্যবহার করে যে কোনো পার্টিকুলার কিছু একটা শিখতে যাই, তখন আমাদের ব্রেনের উপরে যে প্রেশারটা পড়ে সেটাকে বলি আমরা কগনিটিভ লোড, ঠিক আছে। লোডটা হচ্ছে তিন ধরনের। একটা হচ্ছে ইন্ট্রিনসিক লোড, আরেকটা হচ্ছে এক্সট্রেনাস, আরেকটা হচ্ছে জার্মেইন। আচ্ছা, ইন্ট্রিনসিক লোডটা হচ্ছে কোনো একটা সাবজেক্টের ভেতরের যেই কঠিন ব্যাপার স্যাপার, কমপ্লেক্সিটি, আইডিয়াটাই কঠিন, সহজাত বুদ্ধি দিয়ে বোঝা যাবে না, ঠিক আছে, ইন্ট্রিনসিক লোড। আনফর্চুনেটলি আমাদের থিওরি অফ কম্পিটিশন হচ্ছে এরকম একটা সাবজেক্ট। আচ্ছা, আর এক্সট্রেনাস লোড হচ্ছে বেসিক্যালি আমরা এনভায়রনমেন্টাল নয়েজ যেভাবে দেখেছি, যে আমি টিচারের পড়ানোর স্টাইল ভালো না, তারপরে বইয়ের ল্যাঙ্গুয়েজ ভালো না, এই কারণে আমি বুঝতে পারছি না। এটা হচ্ছে বাইরের লোড, যেটা এনভায়রনমেন্টাল নয়েজ বলতাম আমরা, যেটা কমিউনিকেশনে, ঠিক আছে। আর জার্মেইন লোড হচ্ছে মূলত তোমাকে বাধ্য করছি আমি কিছু শেখার জন্য, সেই জন্য কিছু এক্সারসাইজ দিচ্ছি, ম্যাথ দিচ্ছি, এগুলো হচ্ছে জার্মেইন লোড। তো মূলত আমি এখানে এক্সট্রেনাস লোড পরিহার করার চেষ্টা করব। আই উইল ট্রাই মাই বেস্ট, সহজবোধ্য ভাষায় বলার চেষ্টা করব। তবে এখানে তিনটা লোডই আছে। থার্ড লোডটা হচ্ছে তোমাদের শেখার জন্য উইল ডু এন্ড অফ দ্য চ্যাপ্টার এক্সারসাইজ, বই থেকে হতে পারে, বা আমার লিস্ট কিছু আছে ওখান থেকে হতে পারে। সো দিস উইল সামহাউ রিলিভ ইউ অফ দি লোডস, ঠিক আছে। বাট অন্যান্য সাবজেক্টের চেয়ে লোড এখানে অনেক বেশি। কথাটা বোঝার চেষ্টা করো। অলরেডি তোমরা যারা একটু মনোযোগ দিয়ে শুনছিলে তারা নিশ্চয়ই খেয়াল করেছে জিনিসটা, যে এখানে আমি তোমাদেরকে ভয় পাওয়াতে চাচ্ছি না, কিন্তু এই সাবজেক্টটার যেই লেভেল অফ ডিফিকাল্টি সেটা কম্পিউটার সায়েন্সের অন্যান্য যে কোনো সাবজেক্টের চেয়ে অনেক বেশি। এখানে মূল ব্যাপারটা হচ্ছে আমরা কগনিশন নিয়েই কথা বলছি, বাট এই কগনিশনটাকে আমরা রিলেট করার চেষ্টা করছি একটা বাচ্চা কম্পিউটারের সাথে। তার মানে কি, আমাদের এখানে আমরা যেটা দেখবো একটা বাচ্চা কম্পিউটারের যেই রিজনিং, বাচ্চা কম্পিউটার বলতে আমি কী বোঝাচ্ছি, এটা প্রিমিটিভ প্রাথমিক কম্পিউটার। আমাদের এই সময়কার আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক দিয়ে কাজ করা যায় এরকম কম্পিউটার না, এটা একটা প্রাথমিক, একেবারে ম্যানুয়ালও না। এটা হচ্ছে 1940s দিকে, না 1940s বলবো না, 1930s কম্পিউটার ছিল না, ফিজিক্যাল কম্পিউটার, তাই না? কিন্তু অনেক ম্যাথামেটিশিয়ান এবং কম্পিউটার সায়েন্টিস্ট তখন যারা কাজ করছিলেন তাদের মনে এই কম্পিউটারটা ছিল বেসিক্যালি। তার মানে কি? No, dear friend, we are not talking about that. We are talking about something immaterial. তুমি যেই ইসের কথা বলছো সেটা হচ্ছে ফিজিক্যাল কম্পিউটার। এখানে ফিজিক্যাল কম্পিউটার বলতে কিছু নাই, একটা স্ট্রাকচার ছিল। এই স্ট্রাকচারটা ইনপুটের এগেনস্টে সে প্রসেসিং করে একটা আউটপুট দিতে পারে। এইরকম একটা জায়গা থেকে আমরা এই জিনিসটা শুরু করছি, ঠিক আছে? তো কাজেই এই জার্নি ব্যাক উইল কস্ট ইউ আ লট, ওই সেন্সে যে এতদিন পর্যন্ত তোমরা কি করেছো, ইউ হ্যাড দি হেল্প অফ দি কম্পাইলার, বাট নাও ইউ yourself উইল বিকাম দ্য কম্পাইলার, ঠিক আছে? সো এটা বলার মানে না যে তোমাদেরকে ভয় দেখিয়ে পিছনে করে দেওয়া, কিন্তু এটা বোঝানোর চেষ্টা করা যে
পুরো ব্যাপারটা যেই জায়গায় কম্পিউটার সায়েন্স পৌঁছেছে সেটার পিছনে হিউম্যান থিঙ্কিং ওয়াজ দ্য মেইন ড্রাইভিং ফোর্স, এবং সেই হিউম্যান থিঙ্কিং কীভাবে কাজ করে সেটা আমরা এখানে বোঝার চেষ্টা করব। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা যেই জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বেসিক্যালি ইট ইজ কল্ড ফর্মাল ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে? এই ফর্মাল ল্যাঙ্গুয়েজের মানেটা কি? এটা হচ্ছে মূলত আমরা যে ল্যাঙ্গুয়েজের মাধ্যমে কমিউনিকেট করি ইসের সাথে, কি বলে, মেশিনের সাথে, সেই ল্যাঙ্গুয়েজটা কিভাবে তৈরি হবে এবং ওই তার তৈরি হওয়ার ধরনটা কিভাবে আমাদের প্রবলেম সলভিংয়ে হেল্প করবে, এই ব্যাপারটা হচ্ছে এখনকার আলোচ্য বিষয়। ঠিক আছে? আচ্ছা, এর মধ্যে যেই জিনিসগুলো আমরা অল্প বিস্তর আলাপ করেছি ওই সময়, সেটা হচ্ছে কি যে I have to have some sort of a repository. আমি যখন ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা বলি, ল্যাঙ্গুয়েজের একেবারে বিল্ডিং ব্লক একদম নিচের দিকে, একেবারে সিঙ্গল বিল্ডিং ব্লক কি কোনো ল্যাঙ্গুয়েজের? ক্যারেক্টার্স, সিম্বলস। হ্যাঁ, এখানে আমরা এটাকে সিম্বলস বলবো, কারণ ক্যারেক্টারটা কাইন্ড অফ ডিজিট টিজিট এগুলোকেও অনেক সময় বোঝায় না, তো আমরা এখানে নর্মালি বলবো সিম্বলস। ক্যারেক্টারও ইন্টারচেঞ্জেবলি আমরা এটাকে ব্যবহার করব। তো এই ক্যারেক্টারগুলো পাশাপাশি জড়ো হয়ে দেই ফর্ম স্ট্রিংস, তাই না? আচ্ছা, এই স্ট্রিংগুলো আবার পাশাপাশি জড়ো হয়ে দেই বিল্ড স্টেটমেন্টস অর সেন্টেন্স। ঠিক আছে? সো এইভাবে ল্যাঙ্গুয়েজটা গড়ে ওঠে। আচ্ছা, নর্মাল যে কথ্য ভাষার ল্যাঙ্গুয়েজ, এটার সাথে আমাদের পার্থক্য হচ্ছে এক জায়গায়, সেটা হচ্ছে যে কথ্য ভাষার ল্যাঙ্গুয়েজে all we care about the meaningful units or meaningful word. আমরা কোনো যেই শব্দটার কোনো মিনিং নাই, আমরা কিন্তু সেম অ্যালফাবেট হয়তো ব্যবহার করছি। অ্যালফাবেট বলতে ইংলিশ অ্যালফাবেট, হ্যাঁ, কিন্তু মনে করো আমি যদি একটা জিনিস এরকম একটা ওয়ার্ড লিখি, অ্যান্ড, আমরা জানি পিঁপড়া, বাট সামথিং লাইক দিস, NTA, হোয়াট ইজ দিস? মিনিং নাই, কিন্তু এইটাকে আমরা আমাদের এই ল্যাঙ্গুয়েজ এটাকে ইনক্লুড করব মানে কেন ওয়াই বলো? হ্যাঁ, সবাই বলতে কাদেরকে তুমি বুঝাচ্ছ? এখানে একটা জিনিস আমরা করি, আমাদের কিন্তু এখানে ব্যাপারটা উল্টা হয়ে গেছে। আমরা কম্পিউটারকে ইনস্ট্রাকশন দিই, ঠিক আছে? এখন আমি বোঝার চেষ্টা করছি কম্পিউটার কীভাবে ইনস্ট্রাকশন রিসিভ করে। তাহলে এইখানে আমরা যখন ফর্মাল ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা বলছি, এই ফর্মাল ল্যাঙ্গুয়েজটা আসলে মূলত আমার কম্পিউটার, আমার সেই যে ছোট বাচ্চা কম্পিউটার, সে কিভাবে ইন্টারপ্রেট করবে সেইটা বোঝার চেষ্টা করছে। সেটা তো বটেই, কিন্তু সেটার একটা অ্যাবস্ট্রাকশন আছে। সেই অ্যাবস্ট্রাকশনটা কি? 0 আর 1-এর অ্যাবস্ট্রাকশন কি? মানে 0 আর 1 দিয়ে তো আমরা সমস্ত কিছুই তৈরি করছি, কিন্তু তার উপরের লেভেলে আমাদের কাছে আসে হলো দিস কামস অ্যাজ সামথিং লাইক দিস, ক্যারেক্টার অর সিম্বল হিসাবে, তাই না? এগুলোর তো বাইনারি রিপ্রেজেন্টেশন আছেই, কিন্তু আমরা যদি বাইনারি রিপ্রেজেন্টেশন নিয়েও এইগুলো কথা বলতে যাই আমাদের মাথা খারাপ হয়ে যাবে। কারণ কি? ওগুলো ভ্যাস্ট, বিশাল। আমি যখন যদি হয়তো যে কোনো এসটা লিখছি, তখন এটার বাইনারি রিপ্রেজেন্টেশন, এগুলো নিয়ে মাথা খারাপ হয়ে যাবে আমাদের। কাজেই আমরা এখানে কিছুটা অ্যাবস্ট্রাকশনে আছি। অ্যাবস্ট্রাকশন বলতে বোঝায় হচ্ছে একটু জেনারেলাইজ ফর্মে, যে একেবারে ডিটেলস থেকে একটু উপরের দিকে উঠে আসা। হ্যাঁ, তো এই যে এই পার্টিকুলার কনটেক্সটে যখন আমরা কাজ করব, তখন উই হ্যাভ টু রিয়েলি আন্ডারস্ট্যান্ড যে একটা পার্টিকুলার ল্যাঙ্গুয়েজ যেটা আমি আমার কম্পিউটারকে বোঝাতে চাচ্ছি, সেখানে মানুষের বোধগম্য যেই শব্দগুলো আছে সেগুলো ছাড়া তো অন্য কিছু আসতে পারে। যদি আসে, ওগুলোকে আমরা কিভাবে ডিল করব, সেটার জন্য আমি এটা বললাম যে NTA আমার কম্পিউটারকে আমি শেখাবো যে ANT অ্যান্ড মানে পিঁপড়া, বাট এটাও আমার ওখানে থাকবে, কারণ এটার বদলে এটার বিভিন্ন কম্বিনেশনে, মানে এই ক্যারেক্টারগুলোকে যদি আমি ওলট পালট করে দিই, তাহলে যে বিভিন্ন কম্বিনেশন যে স্ট্রিংগুলো দাঁড়াতে পারে, সেগুলো যে বোধগম্য স্ট্রিং, সেগুলো যে আমাদের হিউম্যান ভাষায় নাই, এটাও কিন্তু আমার কম্পিউটারকে জানাতে হবে।
তাই না? মানে তুমি খেয়াল করো, কম্পাইলারে তুমি এমন একটা রিজার্ভ ওয়ার্ড তুমি লিখলা যে রিজার্ভ ওয়ার্ডটা ইজ নট অ্যাকসেপ্টেড। মনে করো সি এর কথা বলছি, 32 রিজার্ভ ওয়ার্ডস আছে, এগুলোর বাইরে যদি আমি একটা কিছু লিখি আমার আই গেট এরর মেসেজ, তাই না? তো এরর মেসেজটা তার মানেটা কি? এরর মেসেজটা হচ্ছে এই সব ধরনের ওয়ার্ড যেটা অ্যাকসেপ্টেবল রিজার্ভ ওয়ার্ডের বাইরের ওয়ার্ড, ঠিক আছে? তো সেই কারণে আমাদেরকে এগুলো নিয়েও মাথা ঘামাতে হয়। আমাদের ডিকশনারি আমরা এগুলোকে বাদ দিয়ে দিয়েছি কারণ এগুলো আমাদের দরকার নাই, কিন্তু কম্পিউটার যেহেতু হিউম্যান বিইংসের মতো ওইভাবে ইন্টেলিজেন্টলি কোনো কিছু চয়েস করা, কোনো কিছু পিক আপ করতে পারে না, সেই জন্য আমাদের এই জিনিসগুলোকে রাখতে হয়। মানে টোটালি ব্যাপারটা এরকম যে একটা জিনিস আছে, তার উল্টা কি হতে পারে, তার অন্যান্য কি হতে পারে যেটা আমরা হয়তো অ্যাকসেপ্ট করব না, ঠিক আছে? আমি হয়তো অ্যান্ডটাকে অ্যাকসেপ্ট করছি, এক্স্যাক্টলি আমরা ওইভাবেই কাজ করা তাকে শেখাচ্ছি, ঠিক আছে? হ্যাঁ, যদি আমরা এনটিএল লিখে দিলে আমাদের যে একটা সাজেশন দিয়েছে ডিড ইউ মিন এন্ড, ওইরকমই ট্রেনিং করা যায়, রাইট? মানে এই ট্রেনিং তুমি যেটা বলতে সেটা আরও অনেক উপরের ব্যাপার, আমরা এত উপরে যেতে চাই না। আমরা তাকে মোটামুটি সে এই জিনিসগুলো অ্যাকসেপ্ট করবে না, অ্যান্ড ছাড়া এই 3টা ক্যারেক্টারের যে কোনো কম্বিনেশনই আসুক না কেন সে অ্যাকসেপ্ট করবে না। এই ব্যাপারটা যখন আমরা তার কাছে ক্লিয়ার করতে চাই তখন যেই লেভেলে আমরা কথা বলি সেটাই হচ্ছে আমাদের ফর্মাল ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? আচ্ছা, কিন্তু যেহেতু আমরা অলরেডি চলি, মানুষরা চলে হচ্ছে হিউরিস্টিক্স নিয়ে। খেয়াল, হিউরিস্টিক্স কথাটা শুনেছি আমরা, অনুমান বা এইটুকু আমার দরকার, আমি এইটুকুই পিক আপ করবো। পুরো সেট আছে, সেটের মধ্যে থেকে মাত্র 2টা এলিমেন্ট আমি নিলাম কারণ এই 2টা আমার দরকার। ডিকশনারিটাকে আমরা ওইভাবে দেখতে পারি যে যত ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ আছে সেগুলোর মধ্যে থেকে বোধগম্য ভাষার যেই সাবসেটটা সেটাকে আমি শুধু নিচ্ছি, তাই না? তো এই সাবসেটটা নিচ্ছি ঠিকই, কিন্তু বাকিগুলোর কি হলো ওগুলো আমাদেরকে দেখাতে হবে কম্পিউটারকে। সেই কারণে এগুলো যতই মানে দরকার নাই এরকম আমাদের মনে হোক না কেন, কিন্তু এই কম্বিনেশনগুলো আমাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে? তার মানে কি, তুমি কম্পিউটারের চেয়েও বড় কম্পিউটার হিসাবে কাজ করবা যখন এগুলো নিয়ে কাজ করবা, ঠিক আছে? তো সেগুলোর একটা ফ্রেমওয়ার্ক আছে, একটা বোঝার কি বলবো এক ধরনের কাঠামো আছে। সেই কাঠামোটাই আমরা এখানে, কাঠামোগুলোর এলিমেন্টগুলোকে আমরা এখানে প্রথমে বোঝার চেষ্টা করছি, তারপরে আমরা উপরের দিকে যাব, ঠিক আছে? হ্যাভিং সেড দ্যাট, এই কথাগুলো কিন্তু অনেকখানি ভাষা অনেকের কাছেই মনে হতে পারে যে ঠিক বুঝলাম না কি হলো, কোত্থেকে কোথায় গেলাম, কিন্তু ব্যাপারটাকে এইভাবে মনে রাখার চেষ্টা করো যে আমরা আলটিমেটলি আমাদের এই পার্টিকুলার কোর্সে আমাদের কাজটা হচ্ছে যে বিভিন্ন মডেল আছে যেগুলো কম্পিউটারের অ্যালগোরিদম তৈরির প্রাথমিক অবস্থা হিসাবে কাজ করে। ওই মডেলগুলোকে ইফেক্টিভলি কিভাবে তৈরি করা হয়েছে সেটা বোঝার আমরা চেষ্টা করছি এখানে, এবং সেটার এলিমেন্টগুলো কি সেগুলো, ঠিক আছে? তাহলে প্রথম অংশটাই হলো ফর্মাল ল্যাঙ্গুয়েজ। ফর্মাল ল্যাঙ্গুয়েজ কথাটা আসছে হলো ওই দিক থেকে যে ল্যাঙ্গুয়েজ হচ্ছে কোনো পার্টিকুলার স্ট্রিংয়ের সমষ্টি। ফর্মাল বলছি কেন এইটাকে আমরা যখন এক্সপ্রেস করছি, এক্সপ্রেস করার একটা স্ট্যান্ডার্ড ওয়েতে আমরা এটাকে এক্সপ্রেস করছি, ঠিক আছে? এটার যেমন তুমি ম্যাথামেটিক্সের কথাই যদি ধরো, ম্যাথামেটিক্সের যেই নোটেশনগুলো আছে, যেই ওয়ে অফ রাইটিং আছে, সেগুলো কিন্তু খুবই প্রেসাইজ। দুনিয়ায় কেউ চাইনিজে কথা বলুক, বাংলায় কথা বলুক, ইংরেজিতে কথা বলুক, সে কিন্তু যখন একটা আমি মনে করো গ্রেটার দেন অর ইকুয়াল টু লিখছি, সে কিন্তু একই জিনিস বুঝছে, সে যে ভাষাভাষী লোকই হোক না কেন। তার মানে এইটা একটা ফর্মালিজম, এই যে ফর্মাল ল্যাঙ্গুয়েজ একটা, হ্যাঁ, ফর্মাল ল্যাঙ্গুয়েজের একটা কনস্ট্রাক্ট বা একটা কনসেপ্ট, ঠিক আছে? ওই হিসাবে আমরা যাচ্ছি। এখন ফর্মাল ল্যাঙ্গুয়েজের যে এলিমেন্টগুলো সেগুলো আমরা এখন ডিসক্রাইব করছি বা ওগুলো বোঝার চেষ্টা করছি। তাহলে প্রথমে আমার শুরু হচ্ছে কোন জায়গা থেকে? ল্যাঙ্গুয়েজ মানেই হচ্ছে সিম্বলের দরকার। সিম্বলগুলো কোথায় থাকে? একটা কিছু তো জায়গায় রাখতে হবে যে এইখানে আমার এই হচ্ছে আমার সিম্বল। তাহলে ওইটাকে আমরা বলি হচ্ছে একটা রেপোজিটরি বা একটা ভান্ডার, হ্যাঁ?
এইটাকে মনে করতে পারো তুমি এরকম অনেকটা, তুমি মনে করো তোমার কাছে অনেকগুলো কয়েন আছে। এখন যদি আমরা আমাদের ইকোনমির অবস্থা খুবই খারাপ, ইনফ্লেশন হওয়াতে কয়েন আমরা ব্যবহারই করি না, কিন্তু মনে করো তোমাকে বললো 5 টাকা দাও, তাহলে তুমি এখানে 10 পয়সা, 50 পয়সা, 5 পয়সা, 1 পয়সা এরকম করে, অথবা 50 টাকাই ধরো তুমি, 5 টাকার নোট, 1 টাকার নোট, 2 টাকার নোট, 10 টাকার নোট, 20 টাকার নোট, এগুলো তোমার এখানে দেওয়া আছে। তুমি করবে কি, এটাকে বিভিন্ন কম্বিনেশনে সাজিয়ে তুমি করতে পারো। এইটা হচ্ছে আমার অ্যালফাবেট। আমি যখনই এইটাকে আমি যদি একটা স্ট্রিং বলি, এই স্ট্রিংটা আমার তৈরি হবে এইখান থেকে এই ক্ষুদ্র ক্ষুদ্র এলিমেন্টগুলোকে জোড়া লাগিয়ে, ঠিক আছে? তো সেই কারণে আমরা অ্যালফাবেট বলছি এ নন এমটি বাট ফাইনাইট সেট অফ সিম্বলস। সেট অফ সিম্বলস প্রথমেই, যে এটার ভিতরে অনেক সিম্বল রাখা আছে, অনেক না হোক, যদি একটাও হয় আছে। আমার যেমন অ্যালফাবেট কিন্তু মানেই না যে অনেক বেশি হতে হবে, আমার অ্যালফাবেট 2টা মাত্র সিম্বল দিয়ে হতে পারে, অথবা একেবারে এরকমও হতে পারে, পার্সেন্ট এবং ই, ঠিক আছে? এই সেটটা আমার অ্যালফাবেট। তাহলে কি হবে, এই দুই মানে এটাই ধরো এটাই ধরো, এগুলোকে আমি পাশাপাশি জোড়া লাগিয়ে আমি স্ট্রিং তৈরি করতে পারি, এবং সেইটা ইট ক্যান গো অন ফর সাম টাইম। আমি যদি অনেকগুলো প্লাস লিখি, তারপরে একটা পার্সেন্টেজ সাইন দিই, আবার প্লাস লিখি, হ্যাঁ এটা আমাদের বোধগম্য ল্যাঙ্গুয়েজ হচ্ছে না, কিন্তু হচ্ছে তো। তো সেই কারণে এটাকে আমরা বলছিল অ্যালফাবেট। এবং অ্যালফাবেট নন এমটি হতে পারবে না, কারণ এটার ভেতরে কিছু না কিছু থাকতেই হবে, নাহলে তুমি কোত্থেকে এগুলো বের করবা, ঠিক আছে? আর এটা ইনফাইনাইটও হতে পারবে না, কারণ ইনফাইনাইট হলে তুমি শিওরই না যে এটার ভিতরে কি আছে। ইনফাইনাইট মানে কি, দিস গোজ অন অ্যান্ড অন অ্যান্ড অন, তাহলে তুমি শিওরই না যে এটার ভিতরে কী, তাহলে তুমি এটা দিয়ে কাজ করবা কীভাবে? তো কাজেই প্রথম ব্যাপারটাই হলো যে এটা এমটি থাকা চলবে না, বাট আবার ইনফাইনাইটও হতে পারবে না, এটা ফাইনাইট থাকতে হবে, ঠিক আছে? আচ্ছা, একটা জিনিস তোমরা অলরেডি উপলব্ধি করার কথা, সেটা হচ্ছে কি, এই আইডিয়াগুলোর নিচের দিকে সেটের একটা সেট থিওরির একটা আছে, আমরা সমস্ত কিছুকে একটা সেট হিসাবে দেখছি, এবং ওই সেটের গুণাগুণ, ওই সেটের বিভিন্ন যে ইউনিভার্সাল ধর্মগুলো, সেগুলো নিয়েই কাজ করব বলতে পারো, ঠিক আছে? এবং ওগুলোর ওই সেটের এলিমেন্ট হিসাবেই দেখছি। তাহলে এখানে দেখো, এই যে এই নোটেশনগুলো আমরা ব্যবহার করছি, যে চিহ্নগুলো ব্যবহার করছি, এগুলো সেটের চিহ্নই কিন্তু, তাই না? আচ্ছা, এখন আসো অ্যালফাবেটকে যখন আমরা জেনারেলি দেখার চেষ্টা করি, তখন এটাকে আমরা সিগমা দিয়ে প্রকাশ করি, মানে এটাকে যে কোনো সেটকেই আমি লিখতে পারি। ব্যাপারটা অনেকটা এরকম যে তুমি যদি টাকা মিন করো, তার মানে এখানে সব ধরনের টাকাই আসতে পারে, তাই না? 5 টাকার নোট, 10 টাকার নোট, 20 টাকার নোট, এরকম আসতে পারে। তো কাজেই আমি যখন সিগমা দেখাচ্ছি, এই সিগমা হচ্ছে আমার অ্যালফাবেটের চিহ্ন, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখো আবার অন্য নামও দেওয়া হয়েছে, অন্য নাম দেওয়া হচ্ছে আমি আমার মতো করে যখন, এবং সবগুলোর নামই কিন্তু ক্যাপিটাল লেটার। এটাও কিন্তু একটা ফর্মালিজম। ফর্মালিজম বলতে ওইটাই বুঝাচ্ছি যে আনুষ্ঠানিক রীতি। হ্যাঁ, স্মল লেটার হলে আমি এস বলছি, ক্যাপিটাল লেটারকে আমি সি বলছি, এটা হলো আমার সেটের নাম। আর যখন এর এলিমেন্টগুলোকে দেখাচ্ছি আমি, তখন হচ্ছে আমি এটাকে কার্লি ব্রেসের মাঝখানে আমি এলিমেন্টগুলোকে দেখাচ্ছি। আচ্ছা, এখানে দেখো লেখার যে পদ্ধতিটা, সেটাও কিন্তু স্ট্যান্ডার্ড, তাই না? এখানে কি হচ্ছে, স্মল লেটারের সেটে আমার 26টা লেটার আছে, আমি 26টা লিখতে চাই না, আমি অল্প কয়েকটা দিয়ে আমি জাস্ট এরকম লিখলেই পারি। আচ্ছা, আজকের তারিখটা লিখে রাখি জাস্ট ইন কেস পরে আমি ভিডিওটাকে আইডেন্টিফাই করতে চাই। অলরাইট, এই যে 3 ডটস, এই 3 ডটসের মানেটা কি? রেঞ্জ করছে, যে ফার্স্ট সিম্বলটা হচ্ছে এ, লাস্ট সিম্বলটা হচ্ছে জেড, তার মানে মাঝখানে অনেক কিছু আছে। আচ্ছা, যদি এরকম কিছু হতো তাহলে কি হতো? তার মানে ইট ক্যান ইনক্লুড এনিথিং, এবং সেটা আমরা এখনও জানি না। তার মানে এইটা হচ্ছে যে কোনো অ্যালফাবেটে আমরা এইটা করতে পারি না অ্যালফাবেটে, তাই না? কারণ এটা হচ্ছে ইনফাইনাইট সেট, আমার অ্যালফাবেট ইনফাইনাইট হতে পারবে না একেবারে, ইট মাস্ট নট। তো
তাহলে আমি দেখলাম যে যখনই আমি অ্যালফাবেটটা লিখছি জেনারেলভাবে যদি আমি লিখি আমি সিগমা দিব, আর যদি আমি এটাকে নাম দিতে চাই যে কোনো ক্যাপিটাল লেটার ব্যবহার করতে পারি আমি, সি এস হোয়াট এভার। আচ্ছা, এবার আসো অ্যালফাবেট থেকে জিনিসপত্র নিয়ে আমি যখন স্ট্রিং তৈরি করছি, তাহলে স্ট্রিংটা কি হবে? স্ট্রিংটা হচ্ছে এ ফাইনাইট সিকোয়েন্স অফ সিম্বলস ড্রন ফ্রম এন অ্যালফাবেট, মানে কোত্থেকে এসছে সেই জিনিসটা বোঝাচ্ছে, কোত্থেকে এসছে সেটা বোঝাচ্ছে। হ্যাঁ, তো সেই কনটেক্সটে তোমার ফাইনাইট সিকোয়েন্স অফ সিম্বলস, ফাইনাইট কেন বলছি আমরা? হ্যাঁ, একটা নির্দিষ্ট লেন্থ থাকবে এটার, এর বেশি যেতে পারবে না। আবার ওই একই কথা, যখন আমি এগুলোকে তো আমি আমার প্রসেস করতে হবে, যদি আমার ইনপুট স্ট্রিমই শেষ না হয় আমি প্রসেস শুরু করবো কোত্থেকে? তো তাহলে এই ফাইনাইট এবং আরেকটা যেটা জিনিস, ফাইনাইট তো বটেই, তার সাথে আবার সিকোয়েন্স আছে। সিকোয়েন্স হচ্ছে বেসিক্যালি একটা নির্দিষ্ট ধারাবাহিক ক্রমে লেখা। তাহলে ব্যাপারটা অনেক, এই যে একটু আগে যেটা আমরা দেখলাম যে এ অ্যান্ড টি, অ্যান্ড এটা একটা নির্দিষ্ট সিকোয়েন্সে লেখা না, যে এর পরে এন, এন এর পরে টি, এটা তো যদি এরকম হয়ে যায় তখন কি হবে? সিকোয়েন্সটা ভেঙে গেল। তার মানে আমার যে কোনো স্ট্রিংকে আইডেন্টিফাই করতে হলে আমাকে ওই পার্টিকুলার একটা সিকোয়েন্স মনে রাখতেই হবে। এটা যে সবসময় খুব বোধগম্য সিকোয়েন্স হবে এমনটা ভাবার নেই, কারণ আমরা এখন শুধু মানুষের বোধগম্য শব্দগুলো বা স্ট্রিংগুলো নিয়ে কাজ করছি না, আমরা সবগুলো নিই। তাহলে মনে করো এনএটি, কিন্তু এটা আমাকে কি দেখায়? যে এটার সিকোয়েন্সটা ব্রেক হয়ে গেছে, এটা তার মানে অন্য স্ট্রিং, মানে এএনটি একটা স্ট্রিং, এনএটি আরেকটা স্ট্রিং, বা এনটিএ উড বি অ্যানাদার স্ট্রিং। হ্যাঁ, তো তার মানে আমাকে এই ফাইনাইট সিকোয়েন্সটাকে মানতে হবে, ঠিক আছে? অলরাইট, এরপরে আসে যে যখন আমি এই লেন্থটাকে আমি যখন করছি, লেন্থকে যখন আমি খেয়াল করছি, তো সেই লেন্থের কনটেক্সটে আমার স্ট্রিংয়ের লেন্থ কি হতে পারে? মানে আমরা হিউম্যানরা নর্মালি যে কোনো কিছুই লেন্থ জিরো নিয়ে কাজ করতে অভ্যস্ত না, রাইট? লেন্থ জিরো মানে ইট ইজ নন এক্সিস্টিং টু আস। এখানে একটা প্রিন্স আছে, কিন্তু আমি যদি বলি এখানে জিরো প্রিন্স আছে, কি হলো? ডাজন্ট রিয়েলি মানে এটা কোনো কিছুই হলো না। কিন্তু এইখানের যে কনটেক্সটে আমরা স্ট্রিংয়ের কনটেক্সটে লেন্থ জিরোটাকে ব্যবহার করি, ঠিক আছে? লেন্থ জিরো মানে হচ্ছে মূলত একটা প্লেস হোল্ডার, একটা আমি এখানে যেই পার্টিকুলার সিম্বলটা আসার কথা সেটা কি সেটা এখনও স্পষ্ট হয়নি, কিন্তু সেটার জায়গা রাখা আছে, এরকম একটা জিনিস বোঝানোর জন্য আমরা এই লেন্থ জিরোর কী বলে সিম্বলটাকে ব্যবহার করি। এবং এটাকে দেখানো হয় হচ্ছে, এটাকে নাল বা এমটি স্ট্রিং বলে, এবং এটাকে দেখানো হয় হচ্ছে ওইখানে দেখতে পাচ্ছ অ্যাপসিলন দিয়ে, ঠিক আছে? অ্যাপসিলনের আর ওই দুই পাশে দুইটা ভার্টিক্যাল বার দিয়ে বোঝানো হয়েছে যে এটার দৈর্ঘ্য কত, মানে এটা লেন্থ কি, লেন্থ হচ্ছে জিরো সবসময়, অ্যাপসিলনের লেন্থ সবসময় জিরো, ঠিক আছে? আচ্ছা, এখন তোমার যে কোনো স্ট্রিংয়ের কনটেক্সটে আমরা লেন্থগুলোকে কাউন্ট করব কিভাবে? লেন্থগুলোকে কাউন্ট করব হচ্ছে কোনো পার্টিকুলার সিম্বলের অকারেন্স কতবার হচ্ছে। মানে ব্যাপারটাকে এইভাবে বোঝার চেষ্টা করো, যদি আমার কিছু এরকম একটা স্ট্রিং থাকে, এখানে 3 ধরনের সিম্বল আছে, কিন্তু আমার লেন্থ হচ্ছে হলো 5, তার মানে কি এই 3 ধরনের সিম্বলের এটার অকারেন্স হচ্ছে 2, এটার এই দুইটার এইটাও হচ্ছে 2 আর এটা হচ্ছে 1, ঠিক আছে? তাহলে 2 2 4 আর 1 4 আর 1 5, তার মানে আমার লেন্থ 5। তাহলে এই কারণে আমরা এটাকে বলছি অকারেন্স, এবং অকারেন্স দিয়ে একদম স্পষ্ট বুঝিয়ে দেওয়া হচ্ছে যে আমি লেন্থের কতবার, লেন্থের ভেতরে আমি কাউন্ট করছি একটা সিম্বল কতবার এসছে, ঠিক আছে? আচ্ছা, তো সেই কনটেক্সটে যে কোনো কিছুই তোমার আমি ওইভাবে লেন্থটাকে বের করতে পারি, প্লেন অ্যান্ড সিম্পল। আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার আছে,
যখন আমি স্ট্রিংয়ের কথা বলছি আমি কি করছি আসলে, আমি স্ট্রিংটার অ্যালফাবেট আমি আগে থেকেই ডেজিগনেট করে দিচ্ছি, আমাকে বলে নিতে হবে। তো তাহলে ওইটাকে আমরা একটু আগে দেখেছি যে আমরা ওইটাকে আমরা সিগমা বলছি। কিন্তু এখন যদি আমি এরকম একটা কিছু করতে চাই যে এই সিগমার থেকে তৈরি করা যায় এরকম একটা পার্টিকুলার লেন্থের স্ট্রিংগুলোর একটা সেট তৈরি করব আমি। মানে মনে করো আমার সিগমা আছে হলো এ বি, ঠিক আছে? এখন এখান থেকে তো আমি অনেক লেন্থেরই তৈরি করতেই পারি, তাই না? 4টা বি, 1000 এ, এইরকমভাবে এগুলোকে পাশাপাশি সাজিয়ে আমি তৈরি করতেই পারি, তাই না? তাহলে আমি যদি এর মাঝখান থেকে আমি একটা সেট পিক আপ করতে চাই যে আমি লেন্থ 4-এর একটা সেট নিব, তখন আমাকে কি করতে হবে? তখন একটা সুপারস্ক্রিপ্ট ব্যবহার করতে হবে আমাকে। এইটা হচ্ছে আমার সুপারস্ক্রিপ্ট, মানে পাওয়ার একটা ব্যবহার করতে হবে আমাকে, যে এই পার্টিকুলার সিগমা মানে এই পার্টিকুলার অ্যালফাবেটে লেন্থ 4-এর স্ট্রিংগুলোর সেট আমি চাই। এইটার মানে কিন্তু এইটা। তাহলে কি হবে? এখান থেকেই তোমার এ এ এ এ এরকম, তারপরে এ এ এ এ বি অ্যান্ড সো অন, এরকম কতগুলো হতে পারে? 32টা। কারণ আমরা ওইভাবে ধরে নিচ্ছি যে যেহেতু দুইটা সিম্বল আছে, দুইটা সিম্বলকে আমি 4টা লেন্থে যদি নিতে চাই, ও না সরি, হ্যাঁ 2^4 মানে 16, হ্যাঁ। তার মানে আমার দুইটা সিম্বল আছে, এই দুইটা সিম্বলকে আমি লেন্থের ভিতরে, মানে ব্যাপারটা অনেকটা এরকম যে এখানে আমি কম্বিনেশন করি যদি, তাহলে এখানে এটা কি বলে 1 or এ অর বি এ অর বি এ অর বি এরকম করে আমি পাবো হচ্ছে 2^4 মানে হচ্ছে 16। তার মানে আমার এই পার্টিকুলার সেটটার ভিতরে 16টা স্ট্রিং থাকবে, ঠিক আছে? সো এই হচ্ছে আমরা তাহলে এখানে আরেকটা এই জিনিসটাকে বলে হচ্ছে তোমার কার্ডিনালিটির কথাটা আমরা জানি কি না? ইসের থেকে জেনে আসার কথা, ডিসক্রিট ম্যাথ থেকে জেনে আসার কথা কার্ডিনালিটি। কার্ডিনালিটি হচ্ছে যে কোনো সেটের ভিতরে কতগুলো এলিমেন্ট আছে ওইটার একটা মাপ, ঠিক আছে? তাহলে এখানে আমরা যদি এখানে 3টা আছে, তার মানে আমি বলবো কার্ডিনালিটি এই সেটের কার্ডিনালিটি হচ্ছে 3। আচ্ছা, এটা আমাদেরকে কি হেল্প করে? এটা হচ্ছে বেসিক্যালি নর্মালি আমরা এই কোর্সে 10টা এলিমেন্ট আছে, 1000টা এলিমেন্ট আছে, 2 লাখ এলিমেন্ট আছে, এগুলো আমরা খেয়াল করব না। আমরা যে জিনিসটা দেখব যে আমার যে এলিমেন্টগুলো আছে সেটা আমার সেটটার কি বলবো, এটাকে সেটের চরিত্রটা কিভাবে নির্ধারণ করছে। আমার সেটটা কি ফাইনাইট নাকি ইনফাইনাইট? আচ্ছা, ইনফাইনাইটের ভিতরে আবার ব্যাপার থাকতে পারে, যেমন কাউন্টেবলি ইনফাইনাইট অর আনকাউন্টেবল ইনফাইনাইট। কাউন্টেবলি ইনফাইনাইট হচ্ছে সেট অফ ন্যাচারাল নাম্বারস। আমি জানি যে ইনফাইনাইট পর্যন্ত আমার বিভিন্ন কম্বিনেশনে, আমার ডিজিটগুলোর কম্বিনেশনে বড় বড় নাম্বার আমি তৈরি করতে পারি, কিন্তু দ্যাট উইল গো অন, এই জন্য এটাকে আমি ইনফাইনাইট বলছি। আর যখন আনকাউন্টেবল ইনফাইনাইট সেট অফ রিয়েল নাম্বারস, তা রিয়েল নাম্বারসের সেট কিন্তু অনেক বড়, এইটাকে বের করা মানে এটার পিছনে সময় নষ্ট করার কোনো মানেই হয় না। আচ্ছা, এইখানে একটা জিনিস খেয়াল করো, আমরা কেন এগুলোর নিয়ে মাথা ঘামাচ্ছি যে আমার কাউন্টেবলি ইনফাইনাইট হবে কি হবে না? কারণ এগুলো আমার কমপ্লেক্সিটি এবং কম্পিটিবিলিটিটাকে নির্ধারণ করবে। কোনো একটা পার্টিকুলার প্রবলেম সলভ করতে গেলে আমার যেই সেটের উপর আমি কাজ করব সেই সেটটা কি এরকম ইনফাইনাইট নাকি ফাইনাইট, সেটার উপর ডিপেন্ড করবে আমি কি আসলে ওইটা কম্পিউট করব কি করব না। ঠিক আছে, মনে আছে আমরা প্রথম ক্লাসে বলেছিলাম যে থিওরি অফ কম্পিউটেশনের আরেকটা উদ্দেশ্য হচ্ছে কোনো একটা পার্টিকুলার কম্পিউটিংয়ের কাজে, কম্পিউটিং বলতে আমি এখানে বোঝাচ্ছি যে কোনো একটা প্রবলেম সলভিংয়ের কাজে, শুধু গণনা না, একটা প্রবলেম সলভিংয়ের কাজে
কি পরিমাণ রিসোর্স আমার দরকার হয় এবং সেই রিসোর্সের ব্যবহারের মাধ্যমে আমি কি আসলে এটাকে একটা সলভেবল জায়গায় নিয়ে যেতে পারবো কিনা, একটা সমাধান বের হবে কিনা। সমাধান যদি বের না হয় তাহলে আমার তো খামাখা কম্পিট করে লাভ নাই, তাই না? পৃথিবীতে এরকম অনেক প্রবলেম আছে, যেই প্রবলেমগুলো, যেমন কার্ট গোডেল, উনি প্রথম ম্যাথমেটিশিয়ান, উনি দেখিয়েছিলেন যে ইনকমপ্লিটনেস থিওরামের মাধ্যমে যে অনেক কিছুই আছে যেটা আমরা সলভ করতে পারি না। যেমন তুমি মনে করো যদি এরকম বলা হয় যে ফার্স্ট চান্সেই তুমি একটা 10,000 লাইনের জাভা প্রোগ্রাম লিখবা যেটার ভেতরে কোনো ভুল নেই, ঠিক আছে? তো এই ধরনের, এটা আমি একটা সিম্পল উদাহরণ দিলাম, আরও অনেক কমপ্লেক্স উদাহরণ হতে পারে। তো তার মানেটা কি যে এই আইডিয়াগুলো দিয়ে আমরা ডিফারেন্সিয়েট করার চেষ্টা করি যে ওয়েদার আমরা যেই কম্পিটিশনের কাজটা করব সেটা করা যাবে কি যাবে না, বা করলে কতখানি আমার রিসোর্স দরকার হতে পারে। আমি আমার 1000 গিগাবাইট মেমোরি সেটা আমি বলছি না, কিন্তু এটা কি আসলে আমার পক্ষে সম্ভব কি না এই পার্টিকুলার। যেমন আমরা যখন বিভিন্ন ম্যাথমেটিক্যাল, আমরা এইখানে যেই ফর্মাল ল্যাঙ্গুয়েজের মডেলগুলো যেগুলো সেগুলো দেখব, মডেলের কথা বারবারই আমার তোমাদেরকে আবার মনে করিয়ে দিতে হবে, কারণ মডেলটা আর কিছুই না, প্রবলেম সলভিংয়ের জন্য একটা লিমিটেড স্ট্রাকচার তুমি তৈরি করছো। ব্যাপারটা অনেকটা এইরকম যে একটা ছোট বাচ্চাকে সে জানে হচ্ছে 5টা ওয়ার্ড, তুমি তাকে একটা গল্প বলার টাস্ক তাকে দিয়ে দিয়েছো, কারণ সে এটা কত ভালোভাবে করতে পারবে। আবার তোমাদের বয়সী কাউকে একজনকে আমি গল্প বলার জন্য বললাম, তখন তুমি কতভাবে করতে পারবে। তো এই যে কোনো কম্পিউটিং মেশিনারি বা কোনো মেশিন তার ক্ষমতা কতখানি, এইভাবে এই জিনিসটাকে আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করি, ঠিক আছে? আচ্ছা, কার্ডিনালিটি গেল। এর আগে আমরা আরেকটা জিনিস ছিল যেটা এমটি স্ট্রিংয়ের কনটেক্সটে জাস্ট অল্প স্বল্প একটা কথা বলি। সে এমটি স্ট্রিংটা কী কাজে লাগে, জাস্ট এটাকে আমরা একটা প্লেস হোল্ডার হিসেবে ব্যবহার করি, তারপরেও তার সাথে আরও জিনিস হিসেবে এটাকে ব্যবহার করতে পারি যে যখন আমি একটা পার্টিকুলার স্ট্রিং লিখছি, এই স্ট্রিংটার মাঝখানে আমি এমটি স্ট্রিং ঢুকিয়ে দিতে পারি বা আছে বলতে পারি। কারণ কি, এটা লেন্থ 0, আমাকে প্রমাণ করতে হয় না যে এখানে আসলে কিছু নাই, বা কিন্তু আমি একটা রাখতে পারি। যেমন গত ক্লাসে আমি তোমাদেরকে বলেছিলাম যে এটিএম মেশিনের যখন তুমি 4টা ডিজিট আমরা নর্মালি এখানে ব্যবহার করি বাংলাদেশে, এই 4টা ডিজিট যখন দিচ্ছে, এই ডিজিটগুলোর দেয়ার ভেতরের যে সময়গুলো, প্রথম ডিজিটটা দিলাম, তারপরে কিন্তু কম্পিউটার জানে না এরপরে কয়টা ডিজিট আসছে, ঠিক আছে? তার মানে কিন্তু তাকে বলা আছে যে 3টা জায়গা আছে। এই যে 3টা জায়গা, মানে ব্যাপারটা অনেকটা এরকম যে তুমি 7289 এটা মনে করো তোমার পাসওয়ার্ড, ঠিক আছে? পিন, হ্যাঁ, তো তুমি শুধু 7 দিলে, তার মানে কম্পিউটারের কাছে, কম্পিউটার বলতে আমি বোঝাচ্ছি এটিএম মেশিন, তার কাছে এখনও এই 3টা অজানা। এই 3টা অজানাকে সে অ্যাপসিলন হিসাবে ধরবে যে এখন পর্যন্ত কিছু দেয়া হয় নাই, কিন্তু একটা কিছু আসবে এখানে, ঠিক আছে? সো এই কারণে এটা অত্যন্ত পাওয়ারফুল একটা আইডিয়া। চিন্তা করে দেখো যে এমটি স্ট্রিংয়ের আইডিয়াটা অত্যন্ত পাওয়ারফুল। আচ্ছা, আরেকটা ব্যাপার কি, এটাকে অনেক সময় আমরা বেস কেস হিসাবে ব্যবহার করতে পারি যে একটা পার্টিকুলার ল্যাঙ্গুয়েজে কী স্ট্রিং আছে সেটা দেখাতে গিয়ে আমি বলতে পারি যে আমার প্রথমেই 0 লেন্থের একটা স্ট্রিং আছে, ঠিক আছে? বেস কেসের আইডিয়াটা আমাদের কাছে রিকারশনের, তোমরা তো রিকারশন করে এসছো, তাই না? রিকারশনটা কি আসলে? একটা ফাংশন বারবার এটাকে কল করতে থাকবে আনটিল এ বেস কেস ইজ রিচড, তাই না? তো ওই বেস কেসটা আমরা এখানে উল্টা দিকে আমরা এখান থেকে প্রথম থেকে শুরু করতে পারি, এটা একটা। আচ্ছা, রিকারশনের যে আইডিয়াটা, মনে করো আমি পার্টিকুলার একটা রুল বারবার ব্যবহার করে একটা সময় আসে ওইটাকে আমার থামিয়ে দিতে হয়, রাইট? রিকারশন তো তাই। ওই থামিয়ে দেওয়ার পয়েন্টটাকে আমি অ্যাপসিলন দিয়ে বোঝাতে পারি। যেমন আমি তোমাদেরকে একটা ছোট্ট উদাহরণ দিই, যদিও আমরা এটা পরে আরও ডিটেলসে পড়ব যখন আমরা গ্রামার নিয়ে কথা বলবো। মনে করো যে কোনো একটা পার্টিকুলার স্ট্রিং তুমি জেনারেট করতে চাও, সেটার জন্য কি দরকার? আমার রুল দরকার যে আমি যদি এই সিম্বলটা দেখি তাহলে আমি এটাকে এই লিখব, ঠিক আছে?
আচ্ছা, মনে করো আমি একটা আমার মডেল স্ট্রিং দিয়ে দেওয়া হয়েছে যে এরকম। এখন তাহলে আমি কি করব, আমি এই রুলটাকে বারবার ব্যবহার করতে থাকবো। মনে করো এরকম 2বার ব্যবহার করলাম, হ্যাঁ, বিবি বি, তারপরে এরকম থাকলো। মানে এখানে এগুলো এক এক ধাপে, মানে কম্পিউটার যেভাবে স্টেপ বাই স্টেপ করে সেইভাবে আমি দেখাচ্ছি, বিবি বিবি। বাট এই যদি এরকম আরেকটা বি থাকে তখন আমি কি করব, আমার গন্তব্য হচ্ছে এই 4টা জেনারেট করা, এই 4টা বি, কিন্তু আমাকে দেয়া আছে 3টা বি। তখন আই নিড এ রুল লাইক দিস। এটা হচ্ছে, এটার মানে হচ্ছে অর, হয় বি এর মানে আমি এইটা ধরবো অথবা এইটা ধরবো। তাহলে দেখো এই জিনিসটা খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছে যে আমার 3টা বি আছে, কিন্তু আমি করলাম কি, থার্ড বিটা যেটা, এইটার জায়গায় অ্যাপসিলন বসিয়ে দিলাম। ঠিক আছে, অ্যাপসিলন তার মানে বললো যে তাহলে আর আমি 4টা বি পেয়ে গেছি। আচ্ছা, এই যে 4টা বি পেয়ে যাচ্ছে, এই যে এইখানে, এই কারণেই অ্যাপসিলনকে, মানে এখানে কি হচ্ছে, আমার যেই পার্টিকুলার স্ট্রিংটা, সেই স্ট্রিংটার কোনো আকার চেঞ্জ হচ্ছে না, মিনিং চেঞ্জ হচ্ছে না। তার মানে কি, অ্যাপসিলন ব্যবহার করে আমি তার আগের এলিমেন্টটাকেই আইডেন্টিক্যাল রেখে দিলাম, মানে অবিকল আগেরটার মতোই রয়ে গেল। এই কারণে অ্যাপসিলনকে বলা হয় হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট। ঠিক আছে, তাহলে আইডেন্টিটি এলিমেন্ট হচ্ছে যে কোনো একটা পার্টিকুলার অপারেশনের ক্ষেত্রে, এখানে আমরা ল্যাঙ্গুয়েজ অপারেশন করছি, কিন্তু ম্যাথামেটিক্সেও কিন্তু আইডেন্টিটি এলিমেন্ট আছে। 0, আমি কোনো কিছুর সাথে 0 অ্যাড করি বা কোনো কিছুর সাথে 0 মাইনাস করি, ওইটাই রয়ে যায়, ওই পার্টিকুলার ভ্যালু রয়ে যায়। তার মানে 0 ওইখানে আইডেন্টিটি এলিমেন্ট হিসাবে কাজ করছে। আবার 1 দিয়ে যদি আমি মাল্টিপ্লাই করি বা ডিভাইড করি, ওখানে তাহলে ওই অরিজিনাল ভ্যালু রয়ে যাচ্ছে। তার মানে 1 মাল্টিপ্লিকেশন এবং ডিভিশনের ক্ষেত্রে আইডেন্টিটি এলিমেন্ট। ঠিক আছে, আর আমরা এখানে যেহেতু স্ট্রিং নিয়ে কাজ করছি, যেই এলিমেন্টটা ব্যবহার করলে আমাদের স্ট্রিং অপরিবর্তিত থাকে বা অপরিবর্তিত রাখা যায়, সেইটাকে আমরা বলছিল আমাদের এইখানে আইডেন্টিটি এলিমেন্ট, যেটা হচ্ছে অ্যাপসিলন। ঠিক আছে, একটা এলিমেন্ট হিসেবে কাউন্ট করছি, হ্যাঁ, যে মানে আমি আসলে একটা কিছু দিচ্ছি ওখানে, কিন্তু আমার কোনো কিছু চেঞ্জ হচ্ছে না। ক্লিয়ার? আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, আরেকটা যেটা জিনিস, এটা তোমরা অলরেডি জানো, সেট মেম্বারশিপ, তাই না? সেট মেম্বারশিপ কি? সেট থিওরি থেকে আসছে। হ্যাঁ, কি সেট মেম্বারশিপ কি? নির্দিষ্ট একটা অ্যাট্রিবিউটের ভিত্তিতে আমার সেটে যা যা এলিমেন্ট আছে সেইগুলোকে আইডেন্টিফাই করা, এটা হচ্ছে সেট মেম্বারশিপ বলে। মানে আমি যদি বলি, এখানেই খেয়াল করো, S1 এই সেটটা আমাদেরকে কি বলছে? স্মল লেটারের একটা সেট, A থেকে Z পর্যন্ত। আর S2 কি বলছে? এটা ডিজিটের 0 থেকে 9 পর্যন্ত। ঠিক আছে, আচ্ছা, এখন আমি যদি একটা স্ট্রিং লিখি ABB, ডেফিনেটলি তার মানে এটা S1কে ফলো করে, মানে S1-এর কনটেক্সটে এটা S1টা হচ্ছে আমার এখানে অ্যালফাবেট হিসেবে কাজ করছে। তার মানে আমি ধরতে পারছি যে আমার ওই পার্টিকুলার অ্যালফাবেট অনুযায়ী এই যে স্ট্রিংটা আমি জেনারেট করছি, এইটা দিয়ে একটা নর্মাল সেট তৈরি করা যায়। এইটাই হচ্ছে সেট মেম্বারশিপ, যে আইডেন্টিফাই করা তার অ্যালফাবেটের কনটেক্সটে যে এই পার্টিকুলার স্ট্রিংটা কোন সেটের অন্তর্গত। ঠিক আছে, তাহলে এখানে যদি তুমি দেখো BA12, এই সেটটা, এই স্ট্রিংটা, এই দুইটা সেটের কোনোটাতেই মেম্বারশিপ নাই, বা এদের থেকে যে স্ট্রিংগুলো তৈরি হবে সেটার ভেতরে পড়ে না। ওই এগেন আমরা কি করছি, আমরা আমাদের বাচ্চা কম্পিউটারকে শেখাচ্ছি যে এই হলে তোমার এই সেটে আছে, এইটা না হলে নাই। ওই যেটা আমরা এই ইসের ক্ষেত্রে দেখতে পেলাম, রিজার্ভ ওয়ার্ডের ক্ষেত্রে যেটা বলছিলাম, যে আমার কম্পাইলার আইডেন্টিফাই করছে যে আমি আমার ইচ্ছা মতো একটা রিজার্ভ ওয়ার্ড তৈরি করে দিলাম সি ল্যাঙ্গুয়েজের,
সে বলছে না এটা হবে না, কারণ এটা আমাদের সেটের ভিতরে নাই। এই কারণে এই সেট মেম্বারশিপের আইডিয়াটা এখানে জরুরি। আচ্ছা, পজিশন, এটাও খুব ইজি একটা ইনটুইটিভ ধারণা যে বেসিক্যালি তোমার স্ট্রিংয়ের ভেতরে কোন পজিশনে কোন ক্যারেক্টারটা আছে সেটা আমরা বের করতে চাই, সেটাকে জাস্ট একটা। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলে রাখা ভালো, সেটা হচ্ছে যে নর্মালি আমাদের থিওরি অফ কম্পিটিশন আমরা যে কোনো স্ট্রিংকে ডাব্লিউ দিয়ে প্রকাশ করি, ঠিক আছে? মানে কোথাও যদি জেনারেল কনটেক্সটে বলো, স্পেসিফিক না, কোনো জেনারেল কনটেক্সটে বলো যে ও আচ্ছা আমি বোঝাতে চাচ্ছি যে আমি একটা স্ট্রিং নিয়ে কাজ করছি, তখন ওটাকে যদি আমি ফর্মালি লিখতে চাই তখন আমি ডাব্লিউ ব্যবহার করব, ঠিক আছে? আচ্ছা, এখন ডাব্লিউর পাশে যখন আমি এই ধরনের ব্র্যাকেটের ভিতরে নোটেশন ব্যবহার করছি তখন আমি বুঝতে পারি যে এইটা ওই পার্টিকুলার স্ট্রিংয়ের ভেতরের একটা জায়গায় কোন ক্যারেক্টারটা আছে সেটা জানতে চাইছে, ঠিক আছে? তাহলে W3 যদি আমার স্ট্রিংটা হয় থিওরি, তাহলে W3 বলতে বোঝাবে আমার 3 নম্বর পজিশনে কোন ক্যারেক্টারটা আছে, হুইচ ইজ ই, ঠিক আছে? সো এইখানে একটা জিনিস খেয়াল করো, তুমি এত মনে ভাবতেই পারো যে এটা তো প্লেন অ্যান্ড সিম্পল, এটা নিয়ে এত কথাবার্তা বলার কি আছে, কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করো, আমরা এগুলোকে এক ধরনের আনুষ্ঠানিকভাবে এগুলোকে বলার চেষ্টা করছি, এবং কাকে বলার চেষ্টা করছি? আমাদের যেই বাচ্চা কম্পিউটার, তাকে আমরা শেখা। তার মানে কি, যে কোনো লজিক বিল্ডিংয়ের একটা প্রাথমিক পর্যায়কে আমরা এরকম ভাষারীতি দিয়ে, এরকম আনুষ্ঠানিক উপায়ে আমরা এটাকে তৈরি করার চেষ্টা করি। এই কারণে এটাকে বলা হচ্ছে ফর্মাল ল্যাঙ্গুয়েজ, এবং এই করার প্রক্রিয়াটাকে বলা হয় ফর্মালিজম, ঠিক আছে? আচ্ছা, ফাইন, আর ইউ উইথ মি গাইস এখন পর্যন্ত? আচ্ছা, গুড। কে আলামিন? কে বললো যাচ্ছে আলামিন? ওকে, আচ্ছা, ওকে, এবার কথা বলি স্ট্রিং নিয়ে। আমরা আচ্ছা, ওইখানে আরেকটা জিনিস, এখানে একটা ছোট্ট তোমাদেরকে কুইজ দেখি, ঘুম থেকে উঠানো যায় কিনা। একটা কুইজ, মনে করো এখানে যে থিওরির কনটেক্সটে আমি যদি W6 লিখি তাহলে কি হবে? এখানে কি আসবে? হ্যাঁ, এখানে কি 6 নম্বর পজিশনে কিছু আছে? আছে, আছে। ওয়াই, কিন্তু আমি যেটা মেন করেছি আসলে এইটা। হ্যাঁ, কেন? মানে কোনো কিছু একটা থাকার সম্ভাবনা আছে, বাট ওইটা পরিষ্কার না, তাহলে এই জন্য এটাকে আমরা বলছি যে এখানে W7 যদি লিখে এটাকে আমরা বলতে পারি যে এখানে অ্যাপসিলন থাকতে পারে, ঠিক আছে? অলরাইট, এখন আমি যদি এই অ্যাপসিলন নিয়ে আমরা বহু খেলাধুলা করব, সেটা হচ্ছে মনে করো প্রিফিক্স বলতে আমরা বুঝাই কোনো একটা শব্দের লাস্ট সিম্বলটা বাদ দিয়ে সামনের যে অংশটুকু, এটাকে আমরা বলি প্রিফিক্স, রাইট? এটা তো আমাদের জানা আছে। আবার একইভাবে সাফিক্স হচ্ছে কি, ফার্স্ট সিম্বলটা বাদ দিয়ে বাকিটা যেটা পিছনের দিকে আছে এটাকে আমরা বলি সাফিক্স। এখন আমি যদি মনে করো একটা পার্টিকুলার স্ট্রিং, মনে করো আমি থিওরিটাই বললাম, এখন এটার সাফিক্সগুলো কি, প্রিফিক্সগুলো কি হতে পারে? মানে এইটা বাদ দিয়ে বাকি যেগুলো, তাহলে আমরা এগুলোকেই করতে পারি থিওর, থিও, দা, টিএইচ, টি, এই হচ্ছে আমার ই। কিন্তু হ্যাঁ, এই যে এখানে আমি যদি এটাকে অ্যাপসিলন ধরি তাহলে এটা বাদ দিয়ে তো এইটাও আমার একই সাথে চলে আসার কথা। আচ্ছা, এটা হলো তোমার প্রিফিক্সের ক্ষেত্রে। সাফিক্সের ক্ষেত্রে কি হবে? মনে করো আমি এখানে সাফিক্স মানে হচ্ছে সামনের টুকু বাদ দিয়ে পিছনেগুলোকে ধরা, তাহলে এটা কি হবে? হিওরি, তারপরে ইওরি, ওরি, রাই, ওয়াই, এবং একইভাবে আমার এখানে একটা অ্যাপসিলন আছে,
তাহলে আমার এইটাকেও আমার নিতে হবে। এগুলো হচ্ছে আমার জেনারেল ওয়েতে আমি বলছি যে প্রিফিক্স অ্যান্ড সাফিক্স, এটা হচ্ছে আমার সাফিক্স, ওইটা হচ্ছে আমার প্রিফিক্স। আচ্ছা, এখন আমরা যেটা করতে যাচ্ছি, লেন্থের একটা ব্যাপার আছে। যদি আমি লেন্থ নিয়ে এখানে, মানে এখানে কি একটা কন্ডিশন আছে, এটার সাথে আমি আরেকটা কন্ডিশন লাগিয়ে দিলাম যে লেন্থ ওয়াইজ আমার প্রিফিক্স আর সাফিক্স বের করো, তখন কি ঘটবে? মানে লেন্থ ছাড়া কোনো কিছু কনসিডার করা যাবে না, তখন প্রিফিক্স আর সাফিক্স কি হবে? মানে যেটাকে তুমি বাদ দিচ্ছ ওইটা বাদ দিয়ে বাকিগুলো, তার মানে এখানে এই জিনিসগুলো চলে আসবে, ঠিক আছে? আবার এখানেও এই জিনিসগুলো চলে আসবে। তাহলে তখন এটাকে আমরা বলবো হচ্ছে প্রপার প্রিফিক্স, আর এটাকে আমরা বলবো হচ্ছে প্রপার সাফিক্স। প্রপার কথাটা আসলেই বুঝতে হবে যে লেন্থ ওয়াইজ আমরা কথা বলছি, ঠিক আছে? আচ্ছা, এখন আসো আরেকটা আইডিয়া, সেটা হচ্ছে সাবস্ট্রিং। সাবস্ট্রিং বলতে আমরা বুঝি যে কোনো স্ট্রিংয়ের অংশ যেখানে প্রিফিক্স এবং সাফিক্সকে বাদ দেয়া হয়েছে, ঠিক আছে? তার মানে কি, আমরা যদি ওই আমাদের অরিজিনাল যেটা থিওরি ধরি, সেখানে আমার সাবস্ট্রিংটা দাঁড়াবে হচ্ছে ঠিক আছে, কিন্তু এটাকে আমরা আবার অ্যাপসিলন দিয়ে ম্যানিপুলেট করতে পারি, কারণ আমি এখন পর্যন্ত প্রপার কথাটা বলিনি। তাহলে অ্যাপসিলন যদি থাকে আমার, তাহলে আমি যেটা করতে পারি, এখানে অ্যাপসিলনগুলোকে বাদ দিয়ে দিয়ে বলতে পারি যে এটাও আমার সাবস্ট্রিং, পারি কি না? তো এবং এটার আবার অল্টারনেটিভও আমি করতে পারি, ইভেন প্রপারের ক্ষেত্রেও এটা আমি করতে পারি, কিন্তু একসাথে দুইটা না। প্রপারের ক্ষেত্রে মানে একটা লেন্থ তো কমতেই হবে, তাহলে আমি যেটা করতে পারি, তখন প্রপারের ক্ষেত্রে এইটাকে ধরে আমি বলতে পারি যে আমার হচ্ছে আমার সরি, এইটাকে না ধরে এইটা ধরতে হবে আমাকে, আমার প্রিফিক্স হচ্ছে থিওরি। হ্যাঁ হ্যাঁ, সেটা তো ধরা যাবে, ওইটা তুমি সাফিক্সের ক্ষেত্রে ওইটা তখন ধরতে হবে আর কি। মানে সাফিক্স থেকে মানে কি, সামনেরটা বাদ দিয়ে রেখে পরেরটুকু নেয়া, তাই তো? কিন্তু যখন প্রপার বলছি আমি, তখনও আমরা এই অ্যাপসিলনগুলোকে ব্যবহার করতে পারবো, বাট নট দ্য বোথ অ্যাপসিলনস। কারণ কি, আমার লেন্থ কমতেই হবে। প্রপার মানেই হচ্ছে লেন্থ ওয়াইজ স্ট্রিংয়ের চেয়ে ছোট, যে কোনো স্ট্রিংয়ের লেন্থ যাই হোক না কেন, সেখান থেকে একটা লেন্থ অ্যাটলিস্ট ছোট হতে হবে, ঠিক আছে? তাহলে আমরা কি করতে পারি, এখানে যেটা করতে পারি যে আমি যখন আমি প্রপার প্রিফিক্সের কথা বলছি, তখন আমাকে যেটা করতে হবে যে আমি তখন অ্যাটলিস্ট আমার একটা বাদ চলে যেতে হবে এখান থেকে। মানে নর্মালি সাবস্ট্রিংয়ের ক্ষেত্রে আমি বলছিলাম যে আমার প্রিফিক্স সামনের অংশ, সাফিক্স পেছনের অংশ, দুইটাই বাদ যেতে হবে। কিন্তু এইখানে আমি যেটা করতে পারি, আমি সামনের অংশটাকে পেছনের অংশটাকে ধরলাম হচ্ছে প্রিফিক্সের কথা বলছি আমি, পেছনের অংশটাকে ধরলাম হচ্ছে আমার অ্যাপসিলন, সামনের অংশটাকে আমি ধরছি সামনের অংশের থেকে এখানে আমি ওয়াইটাকে আমি বাদ দিতে হবে আমাকে, কারণ আমার একটা লেন্থ অ্যাটলিস্ট ছোটো হতে হবে। তাহলে আমি তখন থিওরটাকে বলতে পারবো যে আমার এটা প্রপার সাফিক্স, হ্যাঁ প্রপার সাবস্ট্রিং, অলদো আমি সামনে টি বাদ দিচ্ছি না। কিন্তু মানে নর্মালি আমার টি আর ওয়াই বাদ দিয়ে দেওয়ার কথা যদি আমি নর্মাল সাবস্ট্রিংয়ের কথা বলি, কিন্তু প্রপার সাবস্ট্রিংয়ের ক্ষেত্রে আমরা এই জিনিসগুলোকে কাজে লাগাতে পারি, ঠিক আছে? এটা তো ক্লিয়ার সবার কাছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সামনে থেকে তুমি এইটা বাদ দিচ্ছ, মানে দুই পাশে তুমি অ্যাপসিলন ধরছো, এই পাশে তুমি একটা রিয়েল ক্যারেক্টার বাদ দিচ্ছ, আর অন্য পাশে তুমি অ্যাপসিলন বাদ দিচ্ছ, ঠিক আছে? এটা সবার কাছে ক্লিয়ার হয়েছে? আচ্ছা, অলরাইট, তাহলে উই আর মেকিং প্রগ্রেস। এবার আসো সিকোয়েন্সের কথা বলি। সিকোয়েন্সের আমরা যখন দেখব যে পার্টিকুলার কনটেক্সটে, তুমি মনে করো থিওরি অফ কম্পিউটিংয়ের অ আ ক খ পড়ছি আমরা, কিন্তু এই অ আ ক খ তোমার ক্রিপ্টোগ্রাফিতেও কাজে দেয়।
ক্রিপ্টোগ্রাফি তো জানো সবাই, না? মোটামুটি সবাই জানো তো ক্রিপ্টোগ্রাফি কী? মানে যারা জানো, কিন্তু যারা জানো না, ক্রিপ্টোগ্রাফি হচ্ছে বেসিক্যালি যে কোনো কিছু স্ট্রিং বলো, স্টেটমেন্টস বলো, এগুলোকে কোডিফাই করে এমন একটা পর্যায়ে নিয়ে যাওয়া যেটা দুর্বোধ্য হয়ে যায়। তো এইটার ব্যবহার কিন্তু সেই তোমার জুলিয়াস সিজারের সময়ই ছিল। তারা করতে জানা আছে কেন কি কারণ? যে তারা, হ্যাঁ জানা আছে, পিছিয়ে দিত, মানে হ্যাঁ ABCD থেকে মনে কর গিয়ে M-এ গিয়ে শুরু করলো, M-টাকে ও ধরছে A, এরকম করে। তো এই যে ক্রিপ্টোগ্রাফির ব্যাপারে কিন্তু এই জিনিসগুলো কাজে দেয়। এগুলো মানে থিওরি অফ কম্পিউটিংয়ের বহুল ব্যবহার আছে তোমার VLSI, সার্কিট ডিজাইন, মানে ওইভাবে তুমি যদি দেখো। হ্যাঁ, আচ্ছা, সিকোয়েন্সটা হচ্ছে মূলত যে কোনো কিছু একটা পার্টিকুলার স্ট্রিং যখন সেখানে একটা পার্টিকুলার অর্ডারে তোমার সিম্বলগুলো রাখা আছে, এটাকে আমি বলি আমরা হলো সিকোয়েন্স। ঠিক আছে? এখন কম্পিউটার একটা শব্দ, এটা একটা সিকোয়েন্স। এটাকে যদি আমরা একই সিম্বলগুলোকে ওলট পালট করে দিই, আমাদের সিকোয়েন্স নষ্ট হয়ে গেল। এটা তো একদম নর্মাল বোঝার কথা, তাই না? মানে কমন সেন্সে এটা বলে। তো তার মানেটা কি, এই সিকোয়েন্সের আইডিয়াটা হচ্ছে যে তুমি তোমার একই সিম্বলগুলো ব্যবহার করে ডিফারেন্ট সিকোয়েন্স তৈরি করতে পারো তুমি। এটার অত্যন্ত পাওয়ারফুল অ্যাপ্লিকেশন ওই যে আমরা ক্রিপ্টোগ্রাফিতে দেখি। ঠিক আছে? যে সিকোয়েন্স পাল্টে দিয়ে আমি অন্য ধরনের জিনিস তৈরি করতে পারছি। আচ্ছা, সাবসিকোয়েন্স কি? সাবসিকোয়েন্স হচ্ছে এটা কিন্তু এখানে আমাদের অ্যাপসিলন দিয়ে আর আমরা করতে পারবো না। সাবসিকোয়েন্স হচ্ছে আমার ধারাবাহিকতাটা আছে কি না সেই জিনিসটা বোঝা। তাহলে যে কোনো কিছু যা বলা আছে সেখান থেকে আমি মাঝখান থেকে কিছু সিম্বল তুলে ফেললাম, কিন্তু সেটার অরিজিনাল স্ট্রিংয়ের যে ধারাবাহিকতা সেটা তো রয়ে গেল। এই কারণে ওইটাকে আমরা বলছি হলো সাবসিকোয়েন্স। যেমন মনে করো এখানে একটু কঠিন মানে কি, একটু বেশি সিম্বল দিয়ে একটা শব্দ লেখা হয়েছে, মিসিসিপি। মিসিসিপি রিভার আছে, স্টেটের নাম আছে আমেরিকায়, হোয়াট এভার। হ্যাঁ, আচ্ছা, এইখান থেকে আমি মনে করো M তুলে ফেললাম, তারপরে হ্যাঁ, তারপরে P তুলে ফেললাম, M তুলে ফেললাম, তারপরে আর কি PM, P আর I তুলে ফেললাম মনে করো। তাহলে ESE, আচ্ছা না সরি, মানে আমি শুধু নিয়ে তুলে ফেলছি। উই ডিলিটেড দ্য পজিশন অফ M and P, বা kept 2 of the 4 positions of I। মানে তাহলে আমি I এর করছি কি, আমরা না ECটা আসবে কিভাবে? ও আচ্ছা, হ্যাঁ, আমরা এই আইটাকে তুলে ফেললাম। ঠিক আছে? এই আইটা তুলে ফেলাতে যেটা হলো যে বেসিক্যালি আমার এই জিনিসটা তৈরি হলো, এইটাকে আমরা বলবো হচ্ছে সাবসিকোয়েন্স। অরিজিনাল যেই ধারাবাহিকতাটা ছিল সেটা রয়ে গেছে, কিন্তু কিছু সিম্বল মিসিং। ঠিক আছে? এইটাকে আমরা বলি হলো সাবসিকোয়েন্স। আচ্ছা, এই সাবসিকোয়েন্সের ব্যাপারটা কখন আসে? তোমার মনে করো তুমি প্রোগ্রামিং করতে যাচ্ছ যখন, তখন ইউ আর ট্রাইং টু ক্রিয়েট সামথিং, ওইরকম আমাদের ক্রিপ্টোগ্রাফির মতো একটা কিছু তৈরি করার চেষ্টা করছে। তো তখন আমাদের এই সাবসিকোয়েন্সের আইডিয়াটা কাজে দেবে। বা আমি মাঝখান থেকে আমি মনে করো যে কোনো একটা মেসেজ তৈরির জন্য বলছি, যদি আমার 2টা লেটার এরকম থাকে, মানে আমি এগুলোকে কঠিন করার চেষ্টা করছি। মনে করো যে আমার 2টা লেটার যদি I থাকে, তাহলে 3rd আইটা উঠে যাবে, আবার পরের লাইনে গিয়ে 4th আইটা উঠে যাবে। এরকমভাবে আমি একটা অ্যালগোরিদম তৈরি করলাম মনে করো। হ্যাঁ, ওইটাই আমাকে খেয়াল রাখতে হবে আগে, যে I না থাকলে কি হবে তখন। মানে ওইটাও আমি অ্যালগোরিদমের ভিতরে দিয়ে দিতে পারি যে I না থাকলে তখন তুমি ওখানে 0 বসাও বা একটা কিছু এরকম।
ঠিক আছে? তো তাহলে সাবসিকোয়েন্সের আইডিয়াটা হচ্ছে এই। আচ্ছা, এখন দ্যাট ব্রিংস আস টু দি অবভিয়াস কোয়েশ্চেন যে সাবসিকোয়েন্স আর সাবস্ট্রিংয়ের মধ্যে পার্থক্যটা কি? এখানে আসলে কয়টা মাউথফুল বলা আছে মোটামুটি, কিন্তু বেসিক্যালি আর কিছুই না, যে তুমি যদি এরকম একটা কিছু স্ট্রিং থাকে এ বি বি এ হোয়াট এভার, হ্যাঁ, তাহলে এইখানে তুমি এগুলো থেকে এই আলামিনকে আমি ভালোভাবে চিনে গেছি। আচ্ছা, ফাহিমকেও চিনি কিন্তু। আচ্ছা, ভেরি প্রম্পট রেসপন্স। আচ্ছা, এখানে কি হচ্ছে, তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, যদি আমরা এখান থেকে এই দুইটা সাবসিকোয়েন্স তৈরি করতে পারি, হ্যাঁ, দূর থেকে দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, তোমাদের চোখ আমার চেয়ে অনেক ভালো হওয়ার কথা। এইখান থেকে যে সাবসিকোয়েন্স আমি তৈরি করতে পারি, কিন্তু আমি সাবস্ট্রিং তৈরি করতে পারি না এই দুইটা দিয়ে। কেন? সাবস্ট্রিং তৈরি করতে গেলে আমার ওই জিনিসটা মানতে হবে যে প্রিফিক্স এবং সাফিক্স দুইটা বাদ যেতে হবে। তার মানে কি, মাঝখান থেকে কিছু নিয়ে ফেললে হবে না, সামনে অথবা পিছন থেকে কিছু বাদ যেতে হবে। যেহেতু এই দুটাতে সামনে এবং পিছন থেকে কিছু বাদ যাওয়ার ব্যাপার ঘটে নাই, তাহলে এই দুটাকে আমি সাবসিকোয়েন্স বলতে পারবো না। বোঝা গেছে? যে সাবসিকোয়েন্সে হচ্ছে আমার ডাজন্ট ম্যাটার আমি কি প্রিফিক্স নিচ্ছি না সাফিক্স নিচ্ছি, কিন্তু সাবস্ট্রিং করতে গেলে আমাকে সাফিক্স আর প্রিফিক্সটা চিন্তা করতে হবে। ঠিক আছে? আচ্ছা, আমরা অলমোস্ট শেষের দিকে, আর কিছু। আচ্ছা, আমরা অপারেশনসে না গিয়ে এই দুইটা জিনিস নিয়ে কথা বলবো, শুধু এই দুইটা নিয়ে কথা বলবো। ওকে, প্লিজ পে অ্যাটেনশন। এই তাজনিমা, হ্যাঁ হ্যাঁ, আমি দিয়ে দিব, আজকে দিয়ে দিব। আচ্ছা, এখানে ফাইনালি যেটা আমরা মডেল নিয়ে কথা বলছিলাম, মনে আছে? প্রথম ক্লাসে মডেল নিয়ে কথা বলছিলাম, মনে আছে? আমি খুব সহজ একটা উদাহরণ বলি, যে ওই যে তোমার ফ্রেন্ডের বিয়ে, তোমাকে দায়িত্ব দেওয়া হলো যে তুমি, হ্যাঁ না, ফর্মালিজম অ্যাবস্ট্রাকশন এটা আসবে, এখানে আমি অন্য জিনিস বলছি, এখানে মডেলের কথা বলছি। এই পে অ্যাটেনশন, যত তাড়াতাড়ি আমাকে শেষ করতে দিবা তত তাড়াতাড়ি ইউ গাইজ ক্যান গেট আউট অফ হিয়ার। ঠিক আছে? তো নর্মালি যে কোনো একটা প্রবলেম সলভিংয়ের জন্য আমার যেই জিনিসগুলো দরকার হয় সেগুলোকে আমি একসাথে নিয়ে আসলে ওইটাকে আমি, কনসেপ্টটা হচ্ছে মডেল। ঠিক আছে? এই মডেলটাকে আমরা ফর্মালিজম দিয়ে কিভাবে দেখাই? এভাবে দুইটা প্যারেন্থিসিসের মাঝখানে, এবং এখানে একটা জিনিস খেয়াল করো, এবং এইটাকে বলে হচ্ছে টাপল, এ ফাইনাইট সিকোয়েন্স অফ সাম এলিমেন্টস। যে কোনো কিছু এলিমেন্ট হতে পারে। আমি ওই যে বন্ধুর বিয়ের খাবারের আইডিয়া মনে করো তোমাকে করতে বলা হলো, সেখানে অনেক কিছুই আছে, ডিফারেন্ট টাইপস অফ এলিমেন্টস। একটা হচ্ছে খাবার কি দিয়ে তৈরি হবে, কত টাকা লাগবে, কাকে কাকে ইনভাইট করবে, এগুলো প্রত্যেকটা আলাদা জিনিস না? এই আলাদা জিনিসগুলোকে আমি এক জায়গায় নিয়ে আসছি, আমি এটা দিয়ে একটা মডেল তৈরি করছি। এই ব্যাপারটাই করে হচ্ছে টাপল। ঠিক আছে? তো টাপলটা বা টুপল বলে অনেকে। এইটার আইডিয়াটা হচ্ছে এরকম যে কতগুলো এলিমেন্ট আছে ভিতরে, সেটাকে ওই টাপল বলা হয়। ঠিক আছে? বাইনারি অ্যালফাবেট কি? 2 টাপল। ঠিক আছে? এখানে আমরা এটাকে বলতে পারি 3 টাপল। এটাকে আমরা কে টাপলও বলতে পারি যদি কে এলিমেন্টস থাকে। আচ্ছা, এই যখনই আমি কে এলিমেন্টস বলছি, হোয়াট ইজ কে হিয়ার? একটা আনডিফাইন্ড না বলে, না আনডিফাইন্ড ওই অর্থে না, মানে ডিফাইন্ড তো একটা ফাইনাইট ভ্যালু, যেটা মানে আমাদেরকে একটা প্যারামিটার হিসেবে পাবো যেগুলো, রাইট? মানে একটা তুমি এখানে আনডিফাইন্ড বলতে পারো না। কেন? কারণ কে বলতে আমরা ধরে নিচ্ছি যে এখানে একটা হোল নাম্বার থাকবে, যে কোনো একটা নাম্বার, 10, 11, 3, 4 একটা কিছু নাম্বার থাকবে। তো কিন্তু মানে জিনিসটা হচ্ছে এটা একটা জেনারেল ওয়ে অফ সেইং যে আমার একটা এতগুলো এলিমেন্টের সমন্বয়ে আমার এই মডেলটা তৈরি হবে, এই টাপলটা তৈরি হবে। ঠিক আছে? তাহলে এই যে আমরা এইটাকে আমরা বলছি হলো অ্যাবস্ট্রাকশন। হ্যাঁ, যে তুমি একটা জেনারেলাইজ ওয়েতে ফর্মালভাবে সিম্বল ব্যবহার করে একটা আইডিয়াকে প্রেজেন্ট করছো।
ঠিক আছে? সো টাপলের আইডিয়াটা আমরা দেখব সামনের মডেল থেকে। আমরা সামনে যে ফার্স্ট যে মডেলটা ডিএফএ, সেখানে আমরা টাপলের আইডিয়াটা দেখব। শেষ। আচ্ছা, কার্টেসিয়ান প্রোডাক্টটা খুব মজার। বেসিক্যালি তুমি দুইটা সেট থেকে এলিমেন্ট নিচ্ছ, বাট এলিমেন্টগুলোকে মিশাচ্ছ না, তাদেরকে কনক্যাটেনেট করছো না। কনক্যাটেনেশন তো আমরা বুঝি, পাশাপাশি রাখা এবং একটা জিনিস অন্য একটা জিনিস হয়ে যাওয়া। না, আমরা এখানে সেটা করছি না। আমরা দুইটা সেট থেকে দুইটা নিচ্ছি, নিয়ে ওদেরকে একটা পেয়ার হিসাবে রাখছি। একটা পেয়ার মানে ব্যাপারটা অনেকটা এরকম, মনে করো আমি মানে কি বলবো এটাকে, আচ্ছা তোমরাই একটু আমাকে সাহায্য করো। না, ডোমেন রেঞ্জ তো তুমি সম্পর্কটাকে নির্দেশ করছো, ওইটা আমরা আসবো সামনে, কিন্তু এইখানে এটা একটা ফাইনাল প্রোডাক্ট হবে। যেমন মনে করো অনেকটা এইরকম, কি বলবো, হ্যাঁ বুঝিনি। না সেটা তো বটেই, মানে দুইটা দুইটা ডিস্টিংক্ট হতে হবে। ডিস্টিংক্ট পেয়ারটা হবে দুইটা সেট থেকে আমি আলাদা জিনিস নিচ্ছি। রাইট, মনে করো আমি লাস্ট ওয়ান প্লিজ, মনে করো আমি একটা ডেটাবেস তৈরি করতেছি। ডেটাবেসের নাম আর আইডি এই দুইটা নিয়ে একটা টেবিল থেকে নিয়ে যখন আমি একজনকে আইডেন্টিফাই করার চেষ্টা করছি, দ্যাট ইজ মাই কার্টেসিয়ান। হ্যাঁ, আমি মনে করো তোমাদের এখানে সবারই নাম আছে, সবারই আইডি আছে। এই নাম আর আইডিগুলো দিয়ে আমি আলাদা আলাদা পেয়ার তৈরি করলাম। ওই পেয়ারগুলোকে যখন একটা সেটে রাখছি, ওই সেটটাই হচ্ছে আমার কার্টেসিয়ান পেয়ার বা কার্টেসিয়ান প্রোডাক্ট। ঠিক আছে? তোমরা এই কার্টেসিয়ান প্রোডাক্টেরই পাবা কোথায় বলো? ডেটাবেস যখন পড়তে যাবা, ওইখানে দেখবা যে ডেটা ফিল্ট্রেশনের জন্য কার্টেসিয়ান প্রোডাক্টের আইডিয়াটা দরকার, যে তুমি তোমার যে ডেটাগুলো চাও না সেগুলোকে বাদ দিয়ে দেবে। কারণ নর্মালি তুমি যদি একটা পার্টিকুলার এসকিউএল কমান্ড ব্যবহার করো, নর্মাল কমান্ড সব ডেটা নিয়ে চলে আসতেছে, তুমি চাও না সেগুলো। তো ওই জায়গায় আমরা ওইটা হচ্ছে আমার কার্টেসিয়ান প্রোডাক্ট, ওইটাকে আমি ফিল্টার আউট করতে চাই। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে থিওরি অফ কম্পিটিশনের এই জিনিসগুলো হচ্ছে বিল্ডিং ব্লকস অফ ডিফারেন্ট টাইপস অফ টুলস। ঠিক আছে? সো এখানে আজকে আমরা শেষ করছি। আর তোমাদের সাথে এটা কি আগামী সোমবারে ক্লাস আছে? ওকে, হ্যাঁ, তোমাদের প্লিজ পে অ্যাটেনশন।